আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? এসআরসিসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে প্রথম পত্রের নবম অধ্যায় তরঙ্গের উপর আলোচনা শুরু করেছিলাম। দ্বিতীয় পর্ব ছিল গত ক্লাস, আজকে এর তৃতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব শব্দ তরঙ্গের ব্যতিচার নিয়ে। ব্যতিচার থেকে আমরা যা যা জানতে পারবো সেটা হলো তরঙ্গের ব্যতিচার কী, ব্যতিচার কিভাবে ঘটে, ব্যতিচার কত ধরনের, আর ব্যতিচারের ফলে কি সৃষ্টি হয়, এগুলো নিয়ে আলোচনা করব, এদের গাণিতিক বিশ্লেষণ সহ। তাহলে শুরু করা যাক। তরঙ্গের ব্যতিচার। এটা ইন্টারফারেন্স বলে ব্যতিচার। ব্যতিচার হলো ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স কি? একই বিস্তার এবং একই তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তরঙ্গ যদি মাধ্যমের একই দিকে সঞ্চালিত হয়, তখন ওই তরঙ্গদ্বয় একটার উপর আরেকটা আপতিত হয়ে, অর্থাৎ উপরিপাতের ফলে যে লব্ধি তরঙ্গের সৃষ্টি হয়, তাদের বিস্তার কখনো সর্বোচ্চ হয় বা বৃদ্ধি পায়, আর কখনো সর্বনিম্ন বা শূন্য হয়। এই ঘটনাকে বলা হয় তরঙ্গের ব্যতিচার। ব্যতিচারের ফলে কি হবে? যখন তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হবে, তখন লব্ধি তরঙ্গের বিস্তার বা তীব্রতা সর্বোচ্চ হবে, অর্থাৎ জোরে শব্দ শোনা যাবে। এটাকে বলে গঠনমূলক ব্যতিচার। আর যখন তরঙ্গদ্বয় বিপরীত দশায় মিলিত হয়, তখন লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য হবে, তখন কোনো শব্দ উৎপন্ন হবে না। এটাকে বলা হয় ধ্বংসাত্মক বা বিনাশী ব্যতিচার। তাহলে আমরা তরঙ্গের ব্যতিচার কি এটা জানলাম। শর্ত হলো এই যে দুটো যে তরঙ্গ ব্যতিচার সংঘটিত হতে হবে, তাদের বিস্তার একই হতে হবে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য একই হতে হবে, মাধ্যমের একই দিকে সঞ্চালিত হতে হবে, একটার উপর আরেকটা উপরিপাত করতে হবে। তাহলে আসো যে ব্যতিচারের প্রকারভেদ। ব্যতিচার দুই ধরনের, প্রকারভেদ। এক নম্বর হলো গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার, এটার চিত্র কেমন একটু লক্ষ্য করো। আমরা যদি তরঙ্গ দিয়ে বোঝাই, এটা মনে করো এক্স, এটা ওয়াই, এখান থেকে একটা তরঙ্গ উৎপন্ন হচ্ছে। দুটো তরঙ্গ লাগবে, একটা এইভাবে গেল, এই গেল তরঙ্গ। যদি তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হয়, সমদশা বলতে বোঝায় যে চূড়া, একটা তরঙ্গের চূড়া আর একটা তরঙ্গের চূড়া যদি এক জায়গায় মিলে, পাদবিন্দু বা তরঙ্গ খাস একসাথে মিলিত হবে, আবার চূড়া, অর্থাৎ দ্বিতীয় তরঙ্গটা মিলিত হবে এখানে, যে আবার এখানে এসে মিলিত হলো এখানে, আবার এখানে যে মিলিত হলো এখানে, এইভাবে যদি যায় দুইটা তরঙ্গ, তাহলে যে বিন্দুগুলোকে তরঙ্গদ্বয় একটা আরেকটার উপরে উপরিপাত ঘটছে বা মিলিত হয়েছে, সেই বিন্দুটা কি? চূড়া চূড়া, পাদবিন্দু পাদবিন্দু, আবার চূড়া চূড়া, তরঙ্গ চূড়া তরঙ্গ চূড়া। তাহলে এই ধরনের ব্যতিচারকে বলা হয় গঠনমূলক ব্যতিচার। এই ব্যতিচারের ফলে কি হবে? দুটো তরঙ্গেরই তো বিস্তার ছিল এ, এটারও বিস্তারে, এই তরঙ্গের বিস্তারও এ, তাহলে দুইটা মিলে যে লব্ধি তরঙ্গ হবে তার বিস্তার হয়ে যাবে ডবল, টোয়াইস এ। তার মানে এই বিস্তারটা হবে 2a, এটা হবে প্লাস 2a, আবার এটা মাইনাসে, এটারও মাইনাসে, এই দুইটা মিলে হবে কি? মাইনাস 2a। এটা হলো লব্ধি, তাহলে এখানে যেটা হবে এটা হবে মাইনাস 2a। এভাবে হবে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হবে, প্লাস 2a সর্বোচ্চ, মাইনাস 2a হবে, আবার এখানে যে সর্বোচ্চ হবে, তাহলে এটা হলো আবার প্লাস 2a। এইভাবে হবে, অর্থাৎ তরঙ্গদ্বয় উপরিপাতন ঘটতে হবে সমদশায়। সমদশা বলতে বোঝাচ্ছে তরঙ্গ চূড়া উপরে পড়বে, অথবা তরঙ্গ খাজের উপরে, সেই জায়গায় লব্ধি বিস্তারটা সর্বোচ্চ হয়ে যাবে। তাহলে এখানে লব্ধি বিস্তার কিন্তু এটা, লব্ধি বিস্তার সর্বোচ্চ, এটার লব্ধি বিস্তার এটা। তাহলে এই হলো গঠনমূলক ব্যতিচার। এই ব্যতিচারের ফলে কি হবে? এখানে যে শব্দটা উৎপন্ন হবে সেই শব্দটা হবে জোরালো বা উচ্চ শব্দ, অর্থাৎ গঠনমূলক ব্যতিচারের ফলে, তরঙ্গের গঠনমূলক ব্যতিচারের ফলে উচ্চ শব্দ সৃষ্টি হবে। এবার আসো দ্বিতীয় ব্যতিচার, সেটা হলো ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক বা এটাকে আরেকটা বলে বিনাশী, বিনাশী ব্যতিচার। এটা কি? যখন তরঙ্গদ্বয় বিপরীত দশায় মিলিত হবে। বিপরীত দশা বলতে কি বোঝায় তার একটা চিত্র দেখো। এটা মনে করো এক্স অক্ষ,
এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। তাহলে একটা তরঙ্গ এইভাবে গেল, আরেকটা তরঙ্গ যদি এইভাবে যায়, এই যে এইভাবে যদি যায়, তাহলে যে যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে দেখো কোনো বিস্তার নাই। এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে তরঙ্গদের বিপরীত দশা বলতে বোঝাই এইভাবে, এই যে বিন্দুতে এটা হলো বিপরীত দশায় মিলিত হয়েছে, আর সমদশা বলতে এরকম বোঝায়। তাহলে এখানে লব্ধি বিস্তার কিন্তু শূন্য, তাহলে লব্ধি বিস্তার হলো এটা শূন্য, লব্ধি বিস্তার অর্থাৎ মানটা শূন্য। তাহলে তরঙ্গদ্বয় একই দিকে সঞ্চালিত হলো, দুটো তরঙ্গেরই বিস্তার ছিল এ, এটা ছিল প্লাস এ, এটা ছিল মাইনাস এ, যে জায়গায় মিলিত হয়েছে সেখানে লব্ধি বিস্তার শূন্য। এই শূন্য বিস্তারের ফলে যে ব্যতিচারের সৃষ্টি হলো সেটা হলো ধ্বংসাত্মক বা বিনাশী। এর ফলে কি হবে? এর ফলে ঘটবে কি, যে কোনো শব্দ উৎপন্ন হবে না, মানে নিঃশব্দ। অর্থাৎ গঠনমূলক ব্যতিচারে উচ্চ শব্দ বা জোরালো শব্দ হবে, আর ধ্বংসাত্মক ব্যতিচারে কোনো শব্দ সৃষ্টি হবে না। শব্দের এই ঘটনাটাকে বলা হচ্ছে ব্যতিচার বা তরঙ্গের ব্যতিচার। তাহলে আমরা কি কি দেখলাম? ব্যতিচার কি, ব্যতিচারের শর্ত কি, ব্যতিচারের প্রকারভেদ কি, কিভাবে গঠনমূলক ব্যতিচার ঘটে, কিভাবে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে, তাদের একটা ডায়াগ্রাম, এবং গঠনমূলক ব্যতিচারের ফলে কি হয়, ধ্বংসাত্মক ব্যতিচারের ফলে কি হয়, এই সাধারণ জিনিসগুলো আমরা শিখলাম। এবার আমরা দেখব যে ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ কিভাবে করা হয়, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, এটা ব্যাখ্যা দেব। তাহলে এবার আসো গাণিতিক বিশ্লেষণ। গাণিতিক বিশ্লেষণ আগেই বলা হয়েছে যে দুটো তরঙ্গ চলমান তরঙ্গ নিবা, তাদের বিস্তার একই হবে। প্রথম তরঙ্গের সরণকে y1 ধরো, y1 ইকুয়াল টু, আমরা চলমান তরঙ্গের যে সমীকরণ y ইকুয়াল টু a sin 2π/λ vt মাইনাস x, প্রথম তরঙ্গের জন্য এটাকে ধরো x1। দ্বিতীয় তরঙ্গের সরণকে যদি y2 বলি, y2 ইকুয়াল টু একই বিস্তার, একই তরঙ্গ দৈর্ঘ্য, একই বেগে যাচ্ছে, একই রেখা বরাবর যাচ্ছে, এই জন্য এটাও মাইনাস। আর স্থির তরঙ্গে কি ছিল, দুটো বিপরীত দিকে আসছিল, এই জন্য এটা প্লাস ছিল, এটার x2। তাহলে এটা 1, এটা 2। তাহলে দুটি পৃথক তরঙ্গ, একই বিস্তার, একই তরঙ্গ দৈর্ঘ্য, একই বেগে, মাধ্যমের একই দিকে সঞ্চালিত হচ্ছে। এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে যে লব্ধি সরণ হবে, এটা হলো পৃথক পৃথক তরঙ্গের সরণ। তাহলে লব্ধি সরণ উপরিপাত নীতি অনুসারে একই দিকে গেলে লব্ধি সরণ হবে পৃথক পৃথক তরঙ্গদ্বয়ের সরণের যোগফলের সমান, অর্থাৎ y ইকুয়াল টু হলো y1 প্লাস y2। এখন আমি y1 আর y2 মান 1 আর 2 থেকে এখানে বসাই দেবো। বসাই দিলে কি কমন যায়, এই প্রশ্নটা যদি করি, অনেকে বলে ফেলবে যে a sin 2π/λ কমন যায়। তাই কি সঠিক না? কিন্তু এখানে কোন কখনো কমন নেওয়া যাবে না। কোন, এটা তো সাইনের সাথে যা আছে পুরোটা সাইনের অ্যাঙ্গেল, তাহলে কমন যাবে শুধু এটা। অর্থাৎ এটা যদি আমি কমন নিয়ে ফেলি, ব্র্যাকেট দিয়ে দিই, যা থাকলো সাইন 2π/λ vt মাইনাস x1 প্লাস সাইন 2π/λ vt মাইনাস x2। তাহলে আমরা এই কমন নেওয়ার পর এই ফরম্যাটে দাঁড়ালো। আমি যদি তোমার সুবিধার্থে এইটুককে বলি সি আর এইটুককে বলি ডি, মনে পড়ে কি সাইন সি প্লাস সাইন ডির সূত্রটা, গত ক্লাসে আমার সাইন সি মাইনাস সাইন ডির সূত্রটা লাগছিল। সূত্র সাইন সি প্লাস সাইন ডির এই সূত্রটা এখন এখানে ব্যবহার করব। সূত্রটা কি, 2 সাইন সি প্লাস d/2 কজ সি মাইনাস d/2, এই সূত্রটা মনে রাখো, এটা এখানে ব্যবহার করব। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, এটা তোমার জাস্ট মনে রাখার জন্য, এটাকে সি ধরে নাও, এটাকে ডি ধরে নাও। এই সি আর ডি এর উপর ভিত্তি করে এই সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে সূত্রের একটা 2 আছে, 2টা আগে চলে আসলো। এ ছিল এখানে সাইন সি প্লাস d/2, সি আর ডি এর মধ্যে কমন টার্ম কিন্তু এটা 2π/λ। তাহলে 2π/λটা কমন নিয়ে নাও, সি প্লাস ডি। তাহলে কি থাকলো, ভিটি মাইনাস x1 প্লাস ভিটি মাইনাস x2 ডিভাইডেড বাই 2 সাইন সি প্লাস d/2, এটা গেল। এবার সব cos c মাইনাস d/2, cos, আবার 2π/λটা কমন নাও, নিলে ভিটি মাইনাস x1
মাইনাস ভিটি প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু, এটা হলো কস সি মাইনাস ডি বাই টু। তাহলে সূত্রটা এই সূত্র ফলো করে বসানোর পর দেখো এখানে ভিটি আর ভিটি যোগ হয়ে যাচ্ছে, কিছু কাটাকাটি যাচ্ছে না, কিন্তু এই জায়গায় ভিটি ভিটি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি থাকলো? থাকলো হলো কি থাকলো একটু লক্ষ্য করো, এখান থেকে লিখি, বা ওয়াই ইকুয়াল টু 2a, এখানে থাকলো কি 2 পাই বাই ল্যামডা 2a সাইন 2 পাই বাই ল্যামডা কমন ছিল, ভিটি আর ভিটি যোগ করলাম 2vt, 2vt কে 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে থাকলো শুধু ভিটি মাইনাস, মাইনাসটা কমন নিয়ে থাকে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, একটু যোগ করার পর আলাদা আলাদাভাবে লিখলাম লব হরকে। তাহলে এটা ছিল এই টার্মটা, আর এখানে কি থাকলো cos, এই 2 কেটে দাও, তাহলে এখানে থাকলো cos পাই বাই ল্যামডা, ব্র্যাকেটের ভিতরে থাকলো কি x2 বিয়োগ x1, এটা থাকলো। এবার এই cos টার্মটাকে আগে লেখো, সাইন টার্মটাকে পরে লেখো, তাহলে কি দাঁড়ালো y ইকুয়াল টু 2a cos পাই বাই ল্যামডা x2 বিয়োগ x1, তারপরে সাইন, এখানে থাকলো 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস x1 যোগ x2 ডিভাইডেড বাই 2। এবার দেখো এই টার্মটাকে, যেটার ভিতরে আমার x2 বিয়োগ x1 আছে, অর্থাৎ পথ পার্থক্য টার্মটাকে আমি ধরে নেব এ বিস্তার, বিস্তার মানে যেখানে x টার্মটা আছে আমরা বের করব কি মানে ব্যতিচার শর্তগুলো। ব্যতিচার কি বলছে? যখন দুটো তরঙ্গের মধ্যে পথ পার্থক্য একটা শর্ত আসবে, সেই পথ পার্থক্য বলতে বোঝায় x2 বিয়োগ x1, অর্থাৎ দূরত্বের পার্থক্য বা পথের পার্থক্য, সেই জিনিসটা আমরা বের করব। তাহলে এখন x2 বিয়োগ x1 এবং cos টার্মটা যেটা আছে এটাকে ধরে নাও a, মানে লব্ধি বিস্তার। তাহলে এটাকে যদি আমি a ধরি, এই আন্ডারলাইনটুকু a ধরলাম, আর বাকি যেটা থাকলো সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এটা হলো লব্ধি তরঙ্গের সরণ। সমীকরণ নম্বর দাও 3। এখানে এই a সমান কি ধরছে? এই অংশটুকুকে ধরছে a, এখানে a ইকুয়াল টু আমরা ধরছি 2a cos পাই বাই ল্যামডা x2 বিয়োগ x1, এটাকে দাও সমীকরণ নম্বর 4। নিচে একটা লাইন লিখতে পারো, সেটা কি? সমীকরণ 3 বলছে লব্ধি তরঙ্গের সরণ, মানে দুইটা পৃথক তরঙ্গ একত্রে হওয়ার পর যে তরঙ্গটা সৃষ্টি হলো সেটা লব্ধি তরঙ্গের সরণ। আর সমীকরণ 4 বলছে লব্ধি তরঙ্গের বিস্তার। ক্যাপিটাল এটা কিন্তু লব্ধি তরঙ্গের বিস্তার, আর স্মল এটা ছিল পৃথক তরঙ্গদ্বয়ের বিস্তার। এখন আমাদের বাকি যে কাজটুকু আছে সেইটুকু হলো সমীকরণ 4 নিয়ে। লব্ধি বিস্তার সর্বোচ্চ যখন হবে, কিছুক্ষণ আগে আমি আলোচনা করছি, সেটা হবে গঠনমূলক ব্যতিচার। লব্ধি বিস্তার শূন্য যখন হবে তখন হবে ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে সমীকরণ 4 থেকে আমরা ওই দুই প্রকার ব্যতিচারের শর্তটা বের করব। তাহলে প্রথমে আসো গঠনমূলক ব্যতিচারের শর্তটা কি হয়। আমার কিন্তু এখন সমীকরণ 4-এর উপরেই কাজ। লেখো, প্রথমে লেখো গঠনমূলক ব্যতিচারের শর্ত। তাহলে প্রশ্নটা কিন্তু দুইটা পার্ট ছিল, একটা হলো ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ দাও, সেখান থেকে গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টির শর্তগুলো প্রতিপাদন করে গাণিতিক। তাহলে গঠনমূলক ব্যতিচার কখন ঘটবে? গঠনমূলক ব্যতিচার, তাহলে লেখো সমীকরণ 4 থেকে, সমীকরণ 4 থেকে কি পাবা? লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার সর্বাধিক, অর্থাৎ a ইকুয়াল টু এর মান 2a অথবা -2a। এটা কিভাবে হয় খেয়াল করো তো, এটা a ছিল, আবার এটাও a ছিল, কিছুক্ষণ আগে চিত্র দেখেছি, এটাও ছোট a, এটাও ছোট a। তাহলে লব্ধিটা যেটা হবে সেটা হলো, এটা হলো 2a, এটা উপরে বলে প্লাস, আবার যখন এ একটা আবার এ একটা ছিল, এইভাবে যে একটা মিল ছিল, তাহলে এটার ফলে যে লব্ধি তরঙ্গটা হলো এটা হবে -2a।
অর্থাৎ +2 হতে পারে -2 হতে পারে, অক্ষ বিবেচনা। যাই হোক, লব্ধি বিস্তার সর্বাধিক অর্থাৎ a = +-2a হবে। এবার একটু লক্ষ্য করো, লব্ধি বিস্তার সর্বাধিক বলতে +2a বা -2a, এটা কখন হবে? সমীকরণ 4-এর দিকে তাকাও। এর মান কখন 2a? আমি যদি বলি তখন উত্তরটা কি হবে? a কখন 2a হয়? যদি এই অংশটুকের মান 1 হয়, তাহলে 1 দিয়ে 2a কে গুণ করলে 2a। আর a কখন -2a হবে? যদি cos এই টার্মটার মান -1 হয়। বুঝছো জিনিসটা? তাহলে এর মান 2a তখনই হবে যদি cos π/λ x2 - x1 = +1 হয়। আর এ তখনই -2a হবে যদি cos π/λ x2 - x1 = -1 হয়। তাহলে একসাথে করলে হবে আবার এটা হবে যদি cos π/λ x2 - x1 = +-1 হয়। এই হলো শর্ত। সমীকরণ 4 থেকে এর মান +-2a হবে যদি cos টার্মটার মান +-1 হয়। এবার আসো, এই 1 কে ভেঙে কি লেখা যায়? আচ্ছা, এটা আমার কাজে লাগবে, আমি মুছে দিচ্ছি, পরবর্তীতে এটা কাজে লাগবে আরেকবার। এখন 1 কে +-1 কে ভেঙে cos কত ডিগ্রি লেখা যায় তোমরা জানো? cos 0 এর মান কত বলতে পারবা? cos 0 এর মান +1। তাহলে আমি +1 কে ভেঙে লিখতে পারি cos 0। -1 হলো cos 180 ডিগ্রি মান, 180 মানে পাই, তাহলে cos পাই এর মান -1, cos 0 +1, cos পাই -1, cos 2 পাই হলে +1, cos 3 পাই হলে -1। এভাবে চলতে থাকবে, 0, 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এভাবে চলতে চলতে cos n পাই। n এর মানটা হবে 0, 1, 2, 3 ইত্যাদি। n এর মান এইটা দিয়ে যদি n এর মান 0 বসাও, এটা n এর মান 1 বসালে এটা, 2 বসালে এটা ইত্যাদি। এবার আসো, উভয় পক্ষ থেকে এই cos টার্মগুলোকে বাদ দিয়ে দিই, উভয় পক্ষ থেকে cosকে অপসারণ করো। তাহলে বাম দিকে থাকলো π/λ x2 - x1, আর ডান দিকে থাকলো 0, পাই, 2 পাই, 3 পাই আপ টু n পাই। আমার উদ্দেশ্য কিন্তু বের করা এই যে x2 - x1, মানে দুটো তরঙ্গের মধ্যে পথের পার্থক্য বা দূরত্বের পার্থক্য বের করবে। বা x2 - x1 সমান, এটা ওই পাশে নিয়ে ভাগ দাও, তাহলে 0 দিয়ে ভাগ দিলে 0, পাই পাই কাটা গেল, তাহলে পরে থাকলো ল্যামডা, 2 পাই, পরে থাকলো 2 ল্যামডা, তারপরে থাকলো 3 ল্যামডা, এভাবে যেতে যেতে n ল্যামডা। এটা হলো সাইড সেন্স করে কাটাকাটি গেছে কিছু। এখন এটাকে একটা ধারায় আনার জন্য আমাকে কিছু গুণ ভাগ করতে হবে। সেটা কি? 0 কে 0 লেখো, এটা কিছু করার নেই। ল্যামডাকে কি আমি লিখতে পারি 2λ/2, 2 কেটে এটাই থাকে। এটা এই 2λকে কি আমি লিখতে পারি 4λ/2, 2 কেটে 2λ থাকে। এটাকে লিখতে পারি 6λ/2। তাহলে দেখে একটা ধারায় আসছে, ধারাটা কি? 0, λ/2 এর জোড় গুণিত, 2 গুণ, 4 গুণ, 6 গুণ, 8 গুণ, লাস্টেরটা হবে 2n × λ/2, 2 কেটে n ল্যামডা। তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ এই লাইনটা লাস্টে অ্যাড করে নাও, আমি মুখে বলছি, দুটি তরঙ্গের পথের পার্থক্য, পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয়, সে সমস্ত বিন্দুতে তোমার গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। এবং গঠনমূলক ব্যতিচারের ফলে কি হবে? উচ্চ শব্দ বা জোরালো শব্দের সৃষ্টি হবে। এই শর্তটা আমরা প্রথম যে চিত্র আঁকছিলাম সেই চিত্রের 1 নম্বর চিত্র গঠনমূলক ব্যতিচারে এই জিনিসগুলো নির্দেশ করছে। তাহলে আমরা বলতে পারি দুটি তরঙ্গের মধ্যে পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হলে সে সমস্ত বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। তাহলে এইগুলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টির শর্ত। এবার আসো ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলকের পরিবর্তে আমরা এখন লিখব ধ্বংসাত্মক ব্যতিচার। তার জন্য কি করতে হবে একটু লক্ষ্য করো, কিছু কিছু লেখা একই আছে, এই জায়গাটা বসে। তাহলে এখানে হলো ধ্বংসাত্মক বা বিনাশী, দুটোই লেখা যায়। ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ, আর ওটাকে বলে কনস্ট্রাকটিভ। ধ্বংসাত্মক ব্যতিচার সমীকরণ 4 থেকে ওই যেটা ছিল π/λ × x2 - x1 যেটা ছিল, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার এটা সর্বাধিক না হয়ে যাবে সর্বনিম্ন। সর্বনিম্ন বলতে এর মান 0, পার্থক্য শুধু এটা। লব্ধি তরঙ্গের বিস্তার যখন বিপরীত দশায় মিলছিল, যে বিন্দুতে তরঙ্গদ্বয় মিলছে সেখানে বিস্তার 0, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন, অর্থাৎ a = 0 হবে
সমীকরণ 4-এর দিকে লক্ষ্য করো। 4-এ কি ছিল? যখন 4-এ ছিল a ইকুয়াল টু 2a cos পাই বাই ল্যামডা, যখন এটা সমান 0 হয় তাহলে ক্যাপিটাল এর মান 0 হয়ে যাচ্ছে। এর মানটা আমি মুছে ফেলছি, তারপর আমি লিখছি 2a cos পাই বাই ল্যামডা x2 বিয়োগ x1। তাহলে a যদি 0 হয়, লব্ধি বিস্তার a কখন 0 হবে? যদি এটার মান 0 হয়। এটার মান 0 হলে এটা দিয়ে গুণ করলে 0। যাই হোক, সমীকরণ 4 থেকে এটা 0। এখন আসো 0কে ভেঙে কি লেখা যায়? তোমার জানো cos 90 ডিগ্রির মান 0। আর 90 ডিগ্রিকে আমরা রেডিয়ানে লিখলে পাই বাই 2। পাই বাই 2 মানে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি, cos 3 পাই বাই 2, cos 5 পাই বাই 2, এগুলো সবগুলোর মান 0। ক্যালকুলেটর চেক করতে পারো। পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, তার মানে পাই বাই 2 এর বিজোড় গুণিতক, আর ওটা ছিল জোড় গুণিতক। এভাবে লাস্টেরটা হবে cos 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। 2n প্লাস 1 কেন? 2n প্লাস 1 ইজ অলওয়েজ বিজোড় রাশি। এবার করব কি? উভয় দিকে কসগুলোকে বাদ দিয়ে দেবো, কসগুলো যত কস আছে। তাহলে পাই বাই ল্যামডা ইন্টু x2 বিয়োগ x1 ইকুয়াল টু, এখানে থাকলো পাই বাই 2, এখানে থাকলো 3 পাই বাই 2, এখানে থাকলো 5 পাই বাই 2, আর লাস্টে দিয়ে থাকলো 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এখানেও কিন্তু n এর মানটা ওই আগের মতোই 0। n এর মান 0 বসালে পাই বাই 2 প্রথমটা, n এর মান 1 বসালে দ্বিতীয়টা, n এর মান 2 বসালে তৃতীয়টা, ইত্যাদি। এখন আমি সাইড চেঞ্জ করলে পথ পার্থক্যটা পেয়ে যাব, বা x2 বিয়োগ x1, পাই পাই কাটা, তাহলে এটা হলো ল্যামডা বাই 2, তারপরে পাই পাই কাটা, এটা হলো 3 ল্যামডা বাই 2, তারপরে হলো 5 ল্যামডা বাই 2। ধারা কিন্তু চলে এসছে। এটা ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, এটা 1 গুণ, এটা 3 গুণ, এটা 5 গুণ, পরেরটা 7 গুণ, এভাবে চলতে থাকবে। যে লাস্টেরটা হবে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে আমরা বলতে পারি দুটি তরঙ্গের মধ্যে পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হয়, তাহলে সে সমস্ত বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। ধ্বংসাত্মক ব্যতিচারের ফলে কি হয়? কোনো শব্দ উৎপন্ন হবে না, মানে নিঃশব্দ। তাহলে এই হলো। আর আরেকটা জিনিস দেখো, এই শর্তটা আমরা কোথায় পেয়েছিলাম? প্রথমে যে দ্বিতীয় চিত্র আঁকলাম যেখানে লব্ধি বিস্তার শূন্য, সেটা হলো এটার শর্ত। তাহলে আমরা বলতে পারছি যে তরঙ্গদয়ের পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয়, লাস্টের এই শর্তটা মনে রাখবো ম্যাথ করার জন্য। ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার, ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হলে ধ্বংসাত্মক বা বিনাশী ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার হলে সেখানে লব্ধি বিস্তার সর্বোচ্চ হয় এবং জোরালো শব্দ সৃষ্টি হয়, আর লব্ধি বিস্তার শূন্য হলে সেখানে কোনো শব্দ উৎপন্ন হয় না এবং ধ্বংসাত্মক বা বিনাশী ব্যতিচার ঘটে। এই হলো তরঙ্গ চ্যাপ্টারের ব্যতিচার নিয়ে আলোচনা। তোমরা মনে রাখবা, তরঙ্গের ব্যতিচার যেমন শব্দের ক্ষেত্রে আছে, শব্দ তরঙ্গের, আলোর তরঙ্গের ক্ষেত্রেও কিন্তু ব্যতিচার আছে। সেই ক্ষেত্রে কী হবে? আলোর তরঙ্গ যখন মিলিত হবে ব্যতিচার সৃষ্টি করবে, যখন তারা সমদশায় মিলিত হবে অর্থাৎ গঠনমূলক ব্যতিচার হবে, সেক্ষেত্রে কিন্তু উজ্জ্বল বর্ণের আলো বা ডোরা বলে ওটাকে সৃষ্টি হবে। এটা তোমরা সেকেন্ড পেপারে 7ম অধ্যায়ে পড়বা, সেটা আরও পরে। এখান থেকে একটু নলেজ রাখো। শব্দ তরঙ্গের ব্যতিচার গঠনমূলক হলে জোরে শব্দ হচ্ছে, আলোর তরঙ্গের ব্যতিচার গঠনমূলক হলে উজ্জ্বল ডোরা বা উজ্জ্বল আলো বর্ণের সৃষ্টি হবে। আর এখানে ধ্বংসাত্মক হলে কোনো শব্দ উৎপন্ন হচ্ছে না, আর আলোর তরঙ্গের ব্যতিচারের ক্ষেত্রে ধ্বংসাত্মক ব্যতিচার সম্পন্ন হলে ওখানে অন্ধকার ডোরার সৃষ্টি হবে। একই জিনিস, কিন্তু গাণিতিক শর্তটা একই, শুধুমাত্র শব্দের ক্ষেত্রে উচ্চ শব্দ নিঃশব্দ, আর আলোর ক্ষেত্রে উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরার সৃষ্টি হবে। এইগুলো আমার শব্দ তরঙ্গের ব্যতিচার। এই জিনিসগুলো কিন্তু একটা সিকোয়েন্স, একটা মিল আছে। যেমন গত ক্লাসে আমরা স্থির তরঙ্গ করছি, ক্যালকুলেশনটা প্রায় একই স্টাইল। আজকে করলাম ব্যতিচার, তারও ক্যালকুলেশন একই। এর পরবর্তী ক্লাসে আমরা করবো শব্দ তরঙ্গের বিট, সেটারও ক্যালকুলেশন প্রায় একই টাইপের, কিন্তু স্টার্টিংটা আলাদা এবং শর্তটা একটু ডিফারেন্স আছে। তাহলে এই হলো আমাদের তরঙ্গের ব্যতিচার নিয়ে আলোচনা। এগুলো তোমরা ফলো করো। আমরা পরবর্তী ক্লাসে বিট এই টপিকটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।